ফাইনালি ব্লগের সেকেন্ড পার্ট নিয়ে চলে আসলাম। সেকেন্ড পার্টে দেখাবো আপনাদের আমের রাজ্য প্লাস সোনা মসজিদ। রাজশাহীর সোনা মসজিদ আমরা চলে গিয়েছিলাম, আর হ্যাঁ, আমরা কিন্তু ইন্ডিয়াতেও চলে গিয়েছিলাম। সেই সব থাকছে আজকের ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সাদিয়াস ব্লগ। রাজশাহী ব্লগের ফার্স্ট পার্টে তো দেখিয়েছেন ড্রাগন বাগানে চলে গিয়েছিলাম, আর আজকে লাস্ট পার্টে দেখাবো রাজশাহীর শিবগঞ্জ গিয়ে কি করলাম। অর্ধেক রাস্তা যাওয়ার পর আমাদের সবারই অনেক বেশি ক্ষুধা লেগে যায়। তো রাস্তায় একটা অচেনা হোটেল দেখে আমরা ব্রেক দিয়ে দিই। এত একটা বাজে হোটেলে চলে গিয়েছিলাম সেই দিন যে পুরো আমরা ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। আমরা সেদিন অর্ডার করেছিলাম কালা ভুনা। তো আমরা শুনেছি রাজশাহীর নাকি বিখ্যাত কালা ভুনা, তো সেটাই অর্ডার করে ফেলি আমরা। তো আমরা অর্ডার করার পরে প্রায় 40 মিনিট পর আমাদের খাবার সার্ভ করা হয়। তারপরে প্লেটে আমাদের সার্ভ করা হয় এক গাদা ঠান্ডা ভাত। এই ভাতটা নিশ্চিত রাতের ভাত ছিল, সেটাই আমাদের দেওয়া হয়। আমি একবার মুখে দিয়ে সবাইকে বলতেছিলাম যে আমাদের কিন্তু ঠান্ডা ভাত দেওয়া হয়েছে। তারপর আমরা কেউ আর ওইখানে খাইনি, সবাই রাগারাগি করে চলে এসেছি। এত বাজে একটা হোটেল, তারপরে তারা যে এরকম আমাদের সাথে 2 নাম্বারই করছে, এটার জন্য তাদের কোনো আফসোস নাই। এত বেয়াদব হোটেলের মালিক। আমি তো ওই হোটেলের নামটা ভুলে গিয়েছি, না হলে আপনাদের সাথে শেয়ার করতাম হোটেলের নাম আর ওই হোটেল মালিককে। তাহলে আপনারাও আর হোটেলে কখনো খেতে পারতেন না, এরকম স্ক্যামের শিকারও হতেন না। যাই হোক, সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বাদ দেই। তারপর লং একটা জার্নি করার পরে আমরা চলে আসি ভাইয়ার ফ্রেন্ডের বাসায়। তো এসে আমাদের খেতে দেয় রাজশাহীর সেই বিখ্যাত পাকা আম। এত বেশি মজা, আর এই পাকা আম, এই কলা, এই সব ছিল তাদের নিজের গাছের, একদম ফ্রেশ। আর এখানে আমি খুবই ক্লান্ত। এত দূরের রাস্তা ভাই, আমি তো কানে ধরছি আর কোনো দিনও আসবো না। একটা ঘুম দিলে ঘুম থেকে উঠে দেখি তাও রাস্তা শেষ হয় না, গাড়িতে আছি আর আছি। যেহেতু আমাদের সেদিনই ব্যাক করার কথা, তাই আমরা ওই বাসায় লেট করিনি। আমরা একটু হালকা নাস্তা করে বেরিয়ে পড়ি সোনা মসজিদের উদ্দেশ্যে। আর এটা ছিল রাজশাহী শিবগঞ্জের আমের হাট। যেহেতু আমরা আমের সিজনে চলে আসছি, তাই এত পরিমাণ জ্যাম, শুধু আমের গাড়ি আর আমের গাড়ি, যেদিকে তাকাই সেদিকেই শুধু আম আর আম। আমের হাটের যানজট পেরিয়ে আমরা চলে আসি বাংলাদেশ আর ইন্ডিয়া বর্ডারের মাঝখানে। আগে না গিয়ে একদম ইন্ডিয়া বর্ডারের গেটের কাছে পর্যন্ত যেতে দিত, বাট এখন ইন্ডিয়ার বাংলাদেশের মধ্যে কি দ্বন্দ্ব হচ্ছে, এই কারণে আর কাউকে সামনের দিকে যেতে দিচ্ছে না। তো এটা শুনে তো আমার অনেক বেশি মন খারাপ হয়ে যায় যে এত কষ্ট করে জ্যাম ঠেলে আসলাম আর একটু সামনে যেতে পারবো না। আর ওই পাশে আমার ওখানে লোকগুলোকে দেখা যাচ্ছে, ওনারা বিজিবিকে অনেক বেশি রিকোয়েস্ট করার পরে তাদেরকে যেতে দেয়, কিন্তু তার কিছুক্ষণ পরে তাদেরকে বলে যে আপনারা এখন চলে যান এখান থেকে। আমরাও যে অনেক রিকোয়েস্ট করতে চেয়েছিলাম, বাট দেখলাম যে ওনাদের এই 5 মিনিটে থাকতে দিল না, তো রিকোয়েস্ট করে লাভ কি। কথা বলতে বলতে পিছনের দিকে তাকিয়ে দেখি একটা ইন্ডিয়ান ট্রাক আসতেছে। ইন্ডিয়ান ট্রাকগুলো দেখে কেমন যেন মনে হলো বাসর ঘর টাইপের। তারপরে ভাবলাম এই ট্রাকের মধ্যে উঠলে আমি তো দম বন্ধ হয়ে মারাই যাব। আর এত পরিমাণ গরম ছিল সেই দিন, তাই আমরা ওখানে বেশি সময় লেট করিনি, কারণ আমাদের ওই দিন অনেক জায়গায় যাওয়ার কথা ছিল। তারপরে চলে আসলাম সেই ঐতিহাসিক সোনা মসজিদ দেখতে। ঐতিহাসিক এই সোনা মসজিদ প্রায় 500 বছরেরও পুরনো। সুলতানি আমলে 1493 থেকে 1519 সালের মধ্যে সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলে এটি নির্মিত হয়েছিল। সুলতানি আমলে যখন এটা তৈরি হয়, তখন নাকি এর 15টি গম্বুজই সোনার পাত বা সোনার প্রলেপ দিয়ে আচ্ছাদিত ছিল। ওখানকার লোক মুখে এই কথাগুলো শুনেছি। রোদের আলো এই মসজিদের গম্বুজগুলোর উপরে পড়লে নাকি সোনার মতো চকচক করত। এই চোখ ধাঁধানো সৌন্দর্যের জন্যই নাকি এই মসজিদের নামকরণ করা হয় সোনা মসজিদ। আর এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে সবাই নামাজ পড়তে আসে। জুম্মার দিন নাকি এখানে ভিড়ের কারণে ঢোকাই যায় না। আর আমরাও সেদিন চলে গিয়েছিলাম জুম্মার দিন। এখানে নারীদেরও আলাদা নামাজের স্থান আছে। 500 বছর আগের মসজিদ, তাও এত সুন্দর, এত ঝলমল করছে, কি বলবো, একদম অবিশ্বাস্য। সোনা মসজিদ থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম শাহে মসজিদ বা মাজারের ওইদিকে। জীবিত পাথর আর মৃত পাথর দেখ। ওইখানকার স্থানীয় মানুষরা নাকি এটা বিশ্বাস করে যে এই জীবিত পাথরটি নাকি উচ্চতা আর আকারে অনেক বেশি বাড়ে। এই পাথরটি নাকি এক সময় অনেক বেশি ছোট ছিল, কিন্তু সময়ের সাথে সাথে নিচে থেকে নাকি বড় হয়ে গিয়েছে। এই বিশ্বাস থেকে নাকি এটাকে জীবিত পাথর বলা হয়। পাশে কালো রঙের যে পাথরটি দেখছেন, সেটির আকারে নাকি কোনো পরিবর্তন হয় না, এই কারণে তাকে মৃত পাথর বলা হয়। আরও একটা ইন্টারেস্টিং কথা শুনলাম, সেটা হচ্ছে এই একটা পাথরে হাত দিলে নাকি একটা গরম থাকে আর একটা নাকি অনেক বেশি ঠান্ডা থাকে। 2টা পাথরে আমি হাত দিয়ে দেখি যে 2টা সেমই লেগেছে আমার কাছে। আদৌ সত্যি নাকি ভুয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আপনারা।
তো আমরা ঘুরে ফিরে এখন চলে আসছি বাসায় ফ্রেশ হয়ে। এখন আমরা আমাদের নিজের বাসায় উদ্দেশ্যে রওনা দিব। আজকে আমরা মূলত এসেছিলাম সাফিনা পার্ক যাওয়ার উদ্দেশ্যে। কপাল খারাপ, সময়ের অভাবে আজকে আমরা যেতে পারিনি সেদিকে। তাই কি আর করার, এখন রাগ করে আমবাগানে চলে এসেছি। এইখানে আমরা চুপ করে না বলে আমগুলো পাড়ছি। আবার বললেন না চুরি করতেছি, বলেই পারছি যে 2-1টা পারলে কি কিছু হবে। বললো যারা আমবাগান ঘুরতে আসে তারা 2-1টা পারলে নাকি তারা রাগ করে না। তো আমরা বিসমিল্লা বলে 2টা পেরে নিয়ে চলে আসলাম। আমবাগান ঘুরতে গিয়ে তো আমাদের কত লেট হয়ে গিয়েছে, সবাই আমাদের জন্য গাড়িতে বসে আছে, মনে হচ্ছে আমি প্রধানমন্ত্রী, আমার জন্য সবাই ওয়েট করতেছে এভাবে। তারপর আর কি মন খারাপ করে বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি, যেহেতু আমাদের সাফিনা পার্কে যাওয়া হলো না আর। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।